আমি এখন এসেছি আমাদের ঝাঁঝরা কলিয়ারির ডিসপেন্সারি। এখানকার পরিবেশটাও খুব সুন্দর দেখাচ্ছি। আমি আস্তে আস্তে আমি আগেও একবার দুবার এসেছি। আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে গেল, এখানেই ওর ডিউটির জায়গা। আশেপাশটায় দেখুন বেশ ভালো। এখানে একটা ফুরুষ গাছ রয়েছে আর ওই দূরে কোয়ার্টার। এই কোয়ার্টারগুলোই আমরাও পেতাম, আমরাও পেয়েছি, আমাদের একটা কোয়ার্টার আছে। আমরা যেহেতু আমাদের এখানে প্রাইভেট বাড়ি, আমরা বাড়িতেই থাকি। আর এই হচ্ছে ঝাঁঝরা হসপিটাল সিএল। এইটা হচ্ছে আমি দূর থেকে দেখাচ্ছি। আমাদের ইসিএলে সব রকম ফেসিলিটি আছে, তো আমরা একটু দূরে থাকি বলে নিতে পারি না, আমাদের আসা সম্ভব হয় না সব কিছুর জন্য। তো এখন আমি উগড়ায় আছি, তো আমার একটু পায়ে মুচকে গেছে, ওই জন্য আমি এসেছি ডাক্তার দেখাতে। এইখানে অ্যাম্বুলেন্সও আছে আর এগুলো সব। এই বট গাছটা দেখছি অনেক দিন আগেকার, যা গুড়িটা দেখে যা মনে হচ্ছে। বিশাল বড় বট গাছ। আর এখানে শাড়ি দিয়ে খুব সুন্দরভাবে সব সাজানো গাছপালা। আমাদের ঝাঁঝরা খুব সাজানো একটা প্রজেক্ট। পুরো বড় বড় গাছ। এখানে এক কর্মী সকালবেলাতেই ঝাটপাট দিচ্ছে। এই হচ্ছে আমাদের হসপিটাল। আমি দিদির কাছে এসেছিলাম এখানে একটু পায়ের এক্সরে করাতে। দিদির হেল্প পাচ্ছি অনেকটা, সবটা জেনে নিলাম কোথায় কি বসে না বসে। সব এখন সবই হতা হ্যাঁ, দিদি আমাকে সব বলে দিচ্ছে। তো একটু চলুন, আমি একটু আমার স্বামী, আমার হাজব্যান্ড এসএফটি জব করতে, তো আমার বন্ধুদেরকে একটুখানি দেখাই, আমি জায়গাটা একটুখানি देখিয়ে দিই। ओ इधर पर लेडीज रूम है, लेडीज बाथरूम था इधर में जाए। इधर मैं और ये हाँ सब এখানে ডাক্তারবাবু চেম্বার। এইখানে আমার বই দেওয়ার আছে, আমাদের এরকমভাবে বইয়ের ব্যাপার আছে একটা। शिव जी रয়েছেন, আমি शिव जी के बहुत मानी, विश्वास करी श्री भगवान।
सोजा सामने है यहाँ पर उधर हाँ ये हम लोग का ड्रेसिंग रूम है। यहाँ पर ड्रेसिंग रूम है। और এখানেও আর একটি ডাক্তারবাবু বসেন, ডক্টর সরকার। আর এটা হচ্ছে ল্যাব, এখন বন্ধ আছে, আসেনি। এইখানটা একবার आने से ठीक रहता है। हाँ, दादा लोग आ जाते ना। আর সেই যে যিনি কাজ করতেন তিনি মারা গেছেন না, একজন আগে যে ইয়ে ছিলেন। यहाँ पर स्टोर है, स्टोर है। यहाँ पर एक পেছনে অনেকটাই জায়গা আছে। আমাদের ইসিএলের অনেক ভালো সার্ভিস ব্যবস্থা আছে। আমার ডাক্তার দেখানো হয়ে গেল, এবার আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ঝাঁঝরার এখানটা আমরা থাকি না বলে আমাদের এখানটা খুব একটা সর্বত নয়, তো তবুও আমি এখন ভিডিওটা করছি। এখানটা বেশ ভালোই জায়গাটা, এখানে বেশ চারিধারটা ভালোই। ফুরুষ ফুলগুলো সব হয়েছিল, সব জায়গাতেই ফুরুষ ফুল রয়েছে, অনেক বড় বড় গাছ রয়েছে। আর এইগুলো হচ্ছে কোয়ার্টার, এর মধ্যে আমাদেরও একটা কোয়ার্টার আছে। সামনে একটা মন্দির, দেখবো মন্দিরে ঢুকে একটা শর্টস করব। ভিডিও করাতে এখন অতটা অভ্যস্ত হয়ে উঠিনি, লোকজনকে দেখে এখনও আমি স্টপ করে ফেলছি, এদিক ওদিক তাকাচ্ছি, কে দেখছি না দেখছি। একটা খুব সুন্দর মন্দির, দেখুন আপনারা। মন্দিরটাতে ঢুকি, একটু প্রণাম করে আসি। মন্দিরটাতে আমি উঠেছি, মন্দিরটা খুবই সুন্দর। মন্দিরের আশপাশটা দেখুন, প্রচণ্ড এখন রোদ। এখন বাজছে মোটামুটি 11:30। এখন প্রচণ্ড রোদ, এখন বাজছে মোটামুটি 11:30। আমি মন্দিরের উপরে উঠে একটু ভিডিও করছি। আমি এখানে যে কাজে এসেছিলাম আমার কাজ হয়ে গেছে, তো পথে যেতে যেতে একটি মন্দিরের দর্শন পেলাম, ওখানে একটু ভিডিওটা করে নিচ্ছি। এই বাবা
বাবার মন্দির, আমি মন্দিরের সামনে রয়েছি। এই বাবার মন্দিরের সামনেই আমি রয়েছি। খুব ভালো লাগছে, জায়গাটা খুব নিস্তব্ধ, নিঝুম। একটা কলোনি তো, ওই জন্য কলোনি এলাকা মোটামুটি এরকম নিস্তব্ধ হয়। এখানে আমার ভোলে বাবা রয়েছে, ভোলে বাবার কাছেও দাঁড়িয়ে নিলাম একবার। আমার ঠাকুর সবসময় আমার সঙ্গে আছে, সবাইকার সঙ্গে আছে। ঠাকুরের উপর বিশ্বাস রাখুন, তাই বারবার আমি ঠাকুর স্থান আপনাদেরকে দেখাই। ঠাকুরের থেকে বিশ্বাস একবারও সরাবেন না। হয়তো সেইভাবে ঠাকুর ঘরে গিয়ে পুজো করা সম্ভব নয়, কিন্তু ঠাকুরের উপর বিশ্বাস রাখুন। আর একটা মন্দিরের দিকে যাচ্ছি, সামনে আর একটা মন্দির রয়েছে, দেখে আসি ওটা। এখানে একটা সামনে জয়শ্রী হনুমানের মন্দির, হনুমানজির মন্দির রয়েছে। প্রচণ্ড রোদ, গরম। হ্যাঁ, সামনেরটাও গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা। মানে মন্দির দুটো এসে মন ভরে গেল। আমি আর একটা পাশের মন্দিরে এলাম, এখানটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হনুমানজির মন্দির। হ্যাঁ, এইটা ভেতরে অনেকগুলোই ঠাকুর রয়েছে, গণপতিজি থেকে প্রত্যেকটা জায়গায়। বাবার মূর্তিকে আমি একটু প্রকাশ্যে আনি। এখানে শিব বাবাও রয়েছেন, ভোলেনাথ তো সব জায়গাতেই থাকবে। তো বন্ধুরা, আমি এখানে
এসে দুটো মন্দির আপনাদের দেখিয়ে দিলাম। আমার প্রচণ্ড ভালো লেগেছে, আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। প্রচণ্ড বাইরে এখন রোদ চলছে, তো তবু আমি যতটা সম্ভব মন্দিরগুলো ঘুরিয়ে দেখানোর আপনাদেরকে চেষ্টা করলাম। তো এবার আমাকে আমার বাড়ির দিকে রওনা দিতে হবে। বাড়িতে ছেলেকে রেখে এসেছি, দেখি ওকে করছে, আবার গিয়ে রান্না করতে হবে। অনেক কাজ বাকি। আমি যে কাজে এসেছিলাম ওটা মোটামুটি কাজটা হলো, তো ঠাকুর যা করেছে সেটাই ঠিক আছে। তো চলুন, সবাই ঠাকুরের উপর আমরা বিশ্বাস রাখি, আর দিনটা ভালোভাবে কাটে। তো আমি এবার বাড়ি যাচ্ছি। দাদার সঙ্গে দেখা হলো, আমাকে একটু হেল্প করে দিলেন, কারণ শিবা তো সঙ্গে আসেনি, তাই একটু শর্টসগুলো করার জন্য একটু হেল্প লাগে। আর আমি স্ট্যান্ডটাও আনিনি। তো মন্দির খুব ভালোভাবে আমি পরিদর্শন করলাম। ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন। তো আমি এবার মন্দির থেকে বাইরে বাড়ি চলে যাচ্ছি। তো এই দৃশ্যটা আমি সম্পূর্ণ একটা চেয়ারে রেখে করে নিলাম। তো নিজেকে দেখছি যে কতটা পারি, ইউটিউব কতটা আমাকে মানে স্বাবলম্বী করতে চেষ্টা করছে। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শিবা ওদিকে আমার গাছপালা সব কিছু শিবা সামলাচ্ছে, সেদিকে আমি পুরোপুরি নিশ্চিন্ত ঠাকুরের কাছে। মানে শিবার মতন ছেলে হয় না, মানে প্রত্যেক ঘরে ঘরে এরকম একটা শিবা থাকলে আর কোনো মায়ের কোনো কষ্ট থাকবে না। আমাদের দুজনকার অসম্ভব অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই জায়গাটায় পৌঁছে গেছি। তো ঠাকুর সাথে আছে, ঠাকুর অবশ্যই পায়। তাই আজকে আমাকে মানে খুব কাকতালীয় ঠাকুরের মন্দিরগুলো আমি চলে আসতে পারলাম। আমি জানতাম না আজকে আমি এখানে ঠাকুরের মন্দিরগুলো হঠাৎ করে চলে আসবো। ঠিক আছে, আমি খুব খুশি। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার পাশে আছেন বলেই আমি এটা করে যেতে পারছি। চলুন, একটু মন্দিরের আশেপাশে চত্বর আমি দেখানোর চেষ্টা করছি। একটা অনেক বড়, অনেক দিনকার, অনেক বছরকার একটা বটবৃক্ষ রয়েছে। তো সেই জন্য আমি এই বটগাছটার তলায় এলাম দেখাতে আপনাদেরকে। বিশাল গুঁড়ি নেমেছে বটগাছটা থেকে। অবশ্যই সবাই ঠাকুরের পুজো করে, এখানে জড়িয়ে রেখেছে ঠাকুরের। এরা দুজন আমার ক্যামেরায় ধরা পড়ে গেছে। এত বড় একটা বটবৃক্ষ, মানে এর ছাওয়াতেই মানুষ অনেক বেঁচে থাকতে পারে। আমি এখানে ক্যামেরা ভিডিও করছি, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানেও একটা বড় বড় বট গাছ।
এটা অবশ্যই কেউ পুজো টুজো করে না, কিন্তু প্রচুর ছাদ দিচ্ছে। এগুলো কলিয়ারির এক ধরনের কোয়ার্টার। আমাদের কোয়ার্টারটা এরকম না, এটা অন্য এক প্রকারের কোয়ার্টার। তো জায়গাটা ভালো অবশ্যই, খুব নিস্তব্ধ, আর গাছপালা আছে প্রচুর। এখানে জলকষ্ট কিছু নেই, কারণ কলিয়ারিতে জল সার্ভিস দেয়। যত জলের প্রবলেম হচ্ছে আমাদের উগড়ায়। আমাকে হাজব্যান্ড ও ডিউটি যাওয়ার সময় গাড়িতে ছেড়ে দিয়ে গিয়েছিল, ওর বাইকে আমাকে ছেড়ে দিয়ে গিয়েছিল। তো আমার কাজ মিটিয়ে বাড়ি যেতে তো একটু টাইম লাগবে, তো অতক্ষণ ডিউটি থেকে অফ করে বসে থাকার সময় নেই। তাই আমি নিজেই কাজটা সেরে এবার একটু আমাকে হেঁটে টোটো ধরতে যেতে হচ্ছে। তো সেটাই আমি করতে যাচ্ছি, দেখি সামনে কোথায় টোটো পাই। যেটা আমি আপনাদের বলছিলাম যে আমরা কেন ডিউটি বলি, আমরা তো অফিস বলতে পারতাম, কারণ এটা সত্যিই একটা ডিউটির জব। এতটাই আমার চোখে দেখা এতটাই কঠিন চাকরি, বলতে বলতে বিএসএফ আর পুলিশ এরকম কিছু আসছে এখানে, আমি জানি পুরো চিৎকার করছে। এটা কিসের জন্য যাচ্ছে আমি বুঝতে পারলাম না, কারণ আমি এখানে থাকি না। কাকু, এনারা কিসের জন্য যাচ্ছেন? এনারা কিসের জন্য যাচ্ছেন? এমনি কোনো ঝুট ঝামেলা যাতে না হয়। ও আচ্ছা। ভোটের পরও এখানে ওখানে ঝুট ঝামেলা হচ্ছে, ও সেই জন্য লুট মাছ করছে, বসে বসে খাইছে, আর ওই জন্য ওরা মানে ওদের ডিউটি করছে। ডিউটি করছে। লাউ দেওয়াতে মনে হয় আছে। ও সেই মানে আমাদের কলিয়ারির যেমন সব ডিউটি করে, ওই রকম ওনারাও ডিউটি করছেন। ডিউটি করছে। সেই মানে নিরাপত্তা রক্ষা করছে আর কি। আপনি কোথা থেকে এসেছেন? আমি উগড়াতে, আমার একটা চ্যানেল আছে আর কি। তো আমি যেটা বলছিলাম, তো দেখুন সঙ্গে সঙ্গে লাকিলি আর কি এনাদের ডিউটিটা আমি দেখাতে পারলাম। এনারা কিন্তু ডিউটি করছেন সার্ভিসে। তো আমি আমার হাজব্যান্ডের জবটাকে কোনো দিনই অফিস জব বলতে পারিনি। এটা কেন, ওনার সার্ভিসটাও কিন্তু একদম প্রপারলি একটা ডিউটি। ওনাদেরকে একটা খাদের নিচে নামতে হয় এবং সেখান থেকে কয়লা উৎপাদন করে আনতে হয়। কয়লা যেটা মানুষের মানে প্রত্যেকটা মানুষের বাড়ির জন্য, মানুষের মানে পুরো ইন্ডাস্ট্রি চালানোর জন্য, মানে নার্সিংহোম চালানোর জন্য, হসপিটাল চালানোর জন্য, মানে ইলেকট্রিসিটি না হলে তো মানুষ পুরো এটাই অন্ধকার হয়ে যাবে, পুরো মানুষ আমরা অনেকটা পিছিয়ে পড়ব। সেই ইলেকট্রিসিটি উৎপাদন কিন্তু করছে আমার হাজব্যান্ডের মতন এরকম কর্মীরা, যারা প্রাণের রিস্ক নিয়ে কয়লা খনি থেকে, কয়লার নিচে, মাটির নিচে থেকে মানে কয়লা উৎপাদন করে নিয়ে আসছে, এবং সেটাকে আমরা ডিউটি বলি। আমি প্রথম এটাকে বুঝতেই পারতাম না, যে আমার যখন 21 বছর বয়সে বিয়ে হয়েছিল তখন অতটা আমি ডিউটির ব্যাপারটাকে নিয়ে অতটা বুঝতাম। আমাদের কোয়ার্টারটা যতদূর মনে হয় এই ধারে পাশে এরকম কোনো জায়গায় হবে, সেটা আমার ঠিক জানা নেই।
কারণ আমি থাকি না বলে। আর হচ্ছে যে আমি তখন কিন্তু বুঝতে পারতাম না যে ডিউটি, আমার বাবা যেহেতু ব্যাংকে সার্ভিস করতেন, তো আমি এরকম বলতাম যে তুমি অফিস যাচ্ছ, অফিসের জন্য রেডি হচ্ছ, তো ও কিন্তু হ্যাঁ হ্যাঁ এবার ডিউটি বেরোবো, এরকম নর্মাল ডিউটি কথাটা বলতো। তো আমার ওটাকে ঠিক ভালোভাবে আমি নিতে পারতাম না যে ডিউটি আবার কি, ডিউটি করছো। তো তারপরে আমি আস্তে আস্তে যখন আমি ম্যাচিওর হলাম, আমি বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যিই তো, এটা তো ডিউটি, মানে এতটা কঠিন পরিশ্রম। মানে আমরা পাইলটদের, নেভিতে এবং আর্মিদের অনেকটা মানে আমরা বলি যে এনারা মানে রক্ষা করে আমাদের, অবশ্যই এনারাও রক্ষা করেন, কিন্তু একটা কলিয়ারি কর্মী যারা খাদের নিচে নিজের প্রাণকে হাতে রেখে প্রতিদিন ডিউটি করে যাচ্ছে, এবং অফিসে যারা জব করে, কলিয়ারির অফিসও রয়েছে, আমি এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। তাদের কিন্তু 10টা 5টা ডিউটি, 10টা 5টা অফিস তারা কিন্তু ডিউটি না, তাদের অফিস, এবং তাদের ছুটি আছে, রবিবার ছুটি আছে। আমাদের যারা খাদের নিচে চাকরি করে তাদের জবটা প্রচণ্ড কঠিন, এবং তাদের শিফটিং ডিউটি আছে। আমাদের কলিয়ারিতে, ঝাঁঝরা কলিয়ারিতে 4টে শিফট চলে। আমার হাজব্যান্ডকে এরকম 4টে শিফটে ডিউটি করতে হয়। আমি করতে করতে এখন চলে এলাম এই টোটো ধরবো বলে রাস্তায়। তো তা করতে করতে আমি টোটোর রাস্তাটায় যেহেতু আপনাদের সঙ্গে কথা বলছি, আমাকে ভাইরা দেখছেন যে আমি এখন অনেকটা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছি। সে ঠিক আছে, দেখুক, আমি ওনাদের ভালো কথাই বলছি। কলিয়ারি সম্পর্কে আমি অনেকটা, যেহেতু নিজে আমি ওনার স্ত্রী, আমার হাজব্যান্ড যেহেতু কলিয়ারিতে সার্ভিস করে, কলিয়ারির জবটা এতটা কঠিন জব, সেটাকে আমি তুলে ধরার একমাত্র এটাই চেষ্টা করছি। একটা টোটো আসছে, দেখি ওটা যায় কি। উখড়া যাবে কত? বাজপাই মোটামুটি ওই ইয়েটাই যাবে না একটু, গুরুদুয়ারা রোডটার ওখানটা। বাজপাই মোড় থেকে হ্যাঁ, বাজারের ভেতর দিকে, মানে যতটা যেতে পারো। তোমার টোটো যতটা অ্যালাউ করবে নাকি? বাজারে এখন অ্যালাউ করবে, দুপুরবেলা কোনো ইয়ে থাকবে। ঠিক আছে, ছেড়ে দেবো। কত? ওখানে তো এমনিতে 20 টাকা নিয়ে, ওইদিকে ছাড়তে বলছো 30 টাকা। চলো।